পড়বেন মোড অফ প্রোডাকশন ইম্পর্টেন্ট, এটা পড়বেন। টোটাল মোড অফ প্রোডাকশন সবগুলো স্লাইডে পড়বেন। আর হচ্ছে কালচার, আপনাদের যে কালচারের যে স্লাইডটা দেওয়া হয়েছে, কালচারের স্লাইডটা পড়বেন। মোর স্পেসিফিক হচ্ছে কালচারাল ল্যাগ পড়বেন। হ্যাঁ, কালচারাল ল্যাগের কারণগুলা, কালচারাল ল্যাগ যদি হয় তাহলে আমাদের কি কি প্রবলেম হতে পারে, সোশ্যাল প্রবলেম হতে পারে কালচারাল ল্যাগের কারণে, এসবগুলো পড়বেন। আর হচ্ছে ফ্যামিলি লেকচারটা টোটাল বিশেষ করে সহজ যে লেকচারগুলো আপনাদের জন্য সেগুলো বেশি ইম্পর্টেন্ট। ফ্যামিলি লেকচার থেকে ফ্যামিলি পুরোটাই পড়বেন, ফ্যামিলি টাইপস, তারপরে সোশ্যালাইজেশন, পার্সোনালিটি, এটা। আর হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট এবং সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস যেগুলা আমি বলছিলাম আপনারা মুখস্থ করতে, এটা মুখস্থ করবেন যে এসডিজির গোল আর সাস্টেনেবল ডেভেলপমেন্ট বলতে কি বোঝায়, এটা পড়বেন। আর আপনাদের ডিপেন্ডেন্সি থিওরি আপনারা সম্ভবত 11 নম্বর লেকচারে আছে সম্ভবত। সো স্যার, হ্যাঁ বলেন। স্যার ইএসসিতে এই চ্যাপ্টারটা আপনি পড়ান নাই, ডিপেন্ডেন্সি থিওরি। কোনটা? স্যার ফরেন বরোইং তারপর ডিপেন্ডেন্সি থিওরি চ্যাপ্টারটা মিস করে গেছেন। হ্যাঁ, ওইটা একসাথে। লেকচার। আচ্ছা, আমি একটু শেষ করি আগে। হ্যাঁ, এটা সো আপনারা হচ্ছে তো এরপরে সাস্টেনেবল ডেভেলপমেন্ট বলছি, এসডিজির গোলগুলো অ্যান্ড ডিপেন্ডেন্সি অ্যান্ড ফরেন বরোইং, এগুলো পড়বেন। আরো নিচে যে অনেক বিষয়গুলো ছিল, এনভায়রনমেন্ট বা এরকম কতগুলো বিষয় ছিল, সেগুলো আপনারা দেখতে পারেন, বাট আমি ইম্পর্টেন্ট জায়গাগুলো বলছি। আরেকটা বিষয় হলো, আপনাদের প্রশ্নগুলো কিন্তু এমন না যে এক লেকচার থেকেই পুরো একটা প্রশ্ন হয়। সো আপনারা ক্লাসের মধ্যে অনেকে ডিমান্ড করছিলেন যে পার্ট পার্ট করে প্রশ্ন করতে, সো এরকমই প্রশ্ন থাকবে বিভিন্ন পার্টে। সো এমন হতে পারে যে একটা লেকচার থেকে দুইটা, আরেকটা লেকচার থেকে একটা, এরকম করে প্রশ্ন থাকতে পারে। ঠিক আছে, আমি মনে হয় আপনাদের ক্লিয়ার করতে পারছি যে আপনারা কোন বিষয়গুলোকে বেশি ফোকাস করবেন। আমি জাস্ট আরেকবার ব্রিফ করতেছি। আপনারা হচ্ছে এলিমেন্টস গুলো পড়বেন। একটা মিনিট। সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে ডোমেইনটা ফোকাস করবেন। আর ওভারঅল হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি কিভাবে সোশ্যাল ডেভেলপমেন্টে কন্ট্রিবিউট করে। এরপরে মোড অফ প্রোডাকশন পড়বেন। কালচার থেকে হচ্ছে কালচার অ্যান্ড হলো কালচারাল ল্যাগ, আর ফ্যামিলি, সোশ্যালাইজেশন, পার্সোনালিটি, এটা খুব ইম্পর্টেন্ট ফ্যামিলি লেকচারটা। অ্যান্ড ফাইনালি হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস অ্যান্ড ডিপেন্ডেন্সি থিওরি। ঠিক আছে? জি স্যার। জি বলেন। স্যার, ওই যে এসডিজি যে 17টা এলিমেন্ট আছে, ওগুলোকে সব নাম মুখস্থ করা লাগবে? নাম মুখস্থ হচ্ছে আপনারা, আমি পুরাটা মানে যে ছোট ছোট যার নামগুলো আছে না, এগুলো আপনারা মুখস্থ করতে পারেন। মানে নো পভার্টি, জিরো হাঙ্গার, গুড হেলথ অ্যান্ড ওয়েল বিং, আমার মনে হয় আপনারা এটা মুখস্থ করতে পারেন, করতে পারলে ভালো হয় আর কি। তো যদি আপনার মনে হয় যে আপনার 17টা মুখস্থ করা আপনাদের জন্য ডিফিকাল্ট, তাইলে এমন হতে পারে যে আপনি যতগুলো পারেন মুখস্থ করবেন, করে সেগুলো লিখবেন এন্ড হচ্ছে আপনি যদি প্রশ্নে আসে আপনি বলবেন 17টা গোল ছিল, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে এইগুলো। ঠিক আছে? আচ্ছা স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। স্যার ওইখান থেকে কোশ্চেনটা কিভাবে আসতে পারে স্যার, এই এসডিজি থেকে? এসডিজি থেকে
হ্যালো, জি এসডিজি স্যার, থেকে। SDG থেকে। জি স্যার। এখন প্রশ্ন তো আপনাদের ধরেন দুইটা তিনটা করে প্রশ্ন থাকবে। সো ধরেন প্রশ্ন একটা থাকতে পারে যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট বলতে কি বোঝায়, এটা একটা প্রশ্ন হতে পারে। তারপরে এর গোলস গুলা কি আছে, এটা একটা প্রশ্ন হতে পারে। যে এসডিজির গোল গুলা কি আছে, কি কি গোল আছে আপনি কি কি জানেন, এরকম একটা প্রশ্ন হতে পারে। তখন ওই যে ওনাকে যেভাবে বললাম, আপনি 17টা গোল আপনি মুখস্থ করতে পারলে লিখবেন। আর যদি মনে করেন এটা একটু টাফ, আমি জানি, সো যদি আপনি মনে করেন যে না আমি সবগুলো লিখতে পারতেছি না, সো আপনি 10টা লিখতে পারেন। সো আমার কথা হচ্ছে, আপনাদেরকে আবার ক্লিয়ার করি, যে ধরেন 10টা গোল আপনি লিখলেন বা 17টা গোলে লিখলেন। সো আপনাকে যদি বলা হয় যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস বলতে আপনি কি বুঝেন, সেটা লিখেন। সো আপনি যদি শুধু 17টা গোল লিখে রাখেন, বুঝছেন, এবং 17টা গোল লিখে আপনি মনে করতেছেন যে না আমি তো সবগুলা ঠিকই লিখে দিয়ে আসছি, দ্যাটস ভেরি ফাইন। কিন্তু মানে নো পভার্টি বলতে কি বোঝায়, নো পভার্টি এই ওয়ার্ডটা দিয়ে কি বোঝায়, আপনি যদি একটা দুটা লাইন ব্যাখ্যা না করেন, তাহলে আমি নিজে বুঝবো কেমনে যে আপনি আসলে বুঝছেন কিনা। আমার জায়গাটা ক্লিয়ার আপনারা? সো আপনাদেরকে ফুল মার্কস দিতে আমার কোনো অসুবিধা নাই, কিন্তু ধরেন আপনাদের এটা তো কম্পারিজন হয়। আপনারা অনেকে ব্যাখ্যা করছে, 2-3 লাইন এক্সাম্পল দিছে, ব্যাখ্যা করে এক্সাম্পল দিছে, এরকম পুরো পেজে। আর একজন কোনো ব্যাখ্যা করে নাই, উদাহরণ দেয় নাই, নিজে কি বুঝছে সেটাও বলে নাই, শুধু পয়েন্টটা লিখে রাখছে। সো অবভিয়াসলি আমাকে এখানে একটা পার্থক্য করতে হবে মার্কিং এ, এখানে বেশি কম করতে হবে। সো আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট হচ্ছে, আপনাদের অনেক লিখতে হবে এমন না, মানে আপনারা লিখে একদম খাতা ভরে ফেলবেন এমন না। আপনারা যেটুকু লিখবেন, যেটুকু বুঝেন, সেটুকু আপনারা একটু পয়েন্ট গুলোকে জাস্ট আপনার মতো করে ব্যাখ্যা করবেন, আপনি নিজের মতো করে ব্যাখ্যা করবেন, তাইলেই হবে, দ্যাটস ফাইন। তারপর আর কেউ, আর কারো কোনো অসুবিধা থাকতে জানান। স্যার কোন কোন লেকচার মিলে স্যার কিভাবে সেট করছেন একটু যদি জানাইতেন ভালো হতো। বুঝি না, আরেকবার আপনার সিটির মার্কস। না না স্যার, কোন কোন লেকচার মিলে আসলে কিভাবে কোর্স মানে সেট আসছে সেটার যদি ব্যাপারে একটু বলতেন তাহলে একটু ভালো হতো। হ্যাঁ, সেটা হচ্ছে ধরেন আপনাদের তো আসলে প্রশ্ন, ওই যে বললাম প্রশ্ন তো চেঞ্জ হয়, প্রশ্ন চেঞ্জ হয়। ধরেন আমার প্রশ্ন আছে, আর একজন টিচারের প্রশ্ন আছে, আপনাদের কমিটির প্রশ্ন আছে, আমি কয়েকবার বলছি এটা। সো আমি ধরেন আমি যে প্রশ্ন করছি, তো সেটা তো চেঞ্জ হতে পারে। এখন মানে কোন কোন লেকচার মিলে সেট আসবে, এটা বলাটা একটু ডিফিকাল্ট। ঠিক আছে, এটা বলা তো ডিফিকাল্ট। এটা আসলে মানে বলা খুবই কঠিন যে কোন কোন সেট মিলে একটা প্রশ্ন হতে পারে। তবে আপনারা এতটুকু শিওর থাকেন যে আপনাদের প্রশ্ন হচ্ছে এরকম তিনটা করে, বা অধিকাংশ জায়গায় 3টা করেই প্রশ্ন থাকতে পারে। একটা ফুল মার্কস যেটা, সেটার মধ্যে 3টা প্রশ্ন থাকতে পারে। এখন সেটা আসলে একদমই ডিপেন্ড করতেছে আপনাদের যে কমিটি, এক্সাম কমিটি, তাদের উপরে। তারা কোন সেট থেকে কোন প্রশ্ন নিচ্ছে, কোন স্লাইড থেকে কোন প্রশ্ন নিয়ে রাখতেছে, এটা তাদের উপর ডিপেন্ড করবে। বাট মানে আপনাদের আমার মনে হয় এত বেশি ওয়ারিড হওয়ার দরকার নাই। ঠিক আছে, আপনাদের এত বেশি ওয়ারিড হওয়ার দরকার নাই। এবং আমি মিড মানে আমরা তো মিড টার্ম বলি আমাদের এখানে, কিন্তু সিটিতে আপনাদের মার্কস মানে এত খারাপ আসে নাই। আপনাদের মত কি বেশি কম হয়েছে? না, আপনাদের সিটিতে মার্কস খুব বেশি আসে নাই। আপনাদের মানে, এবং আপনাদের প্রশ্ন মানে সিটিতে আশা করি ফাইনালেও ভালো হবে, ফাইনালেও ভালোই হবে। সো চিন্তা করার কিছু নাই। ঠিক আছে, প্রিপারেশন নেন, আপনারা প্রিপারেশন নেন। যদি আপনাদের আরো কোনো সমস্যা থাকে তাহলে আপনারা জানাতে পারেন। আসসালামু আলাইকুম স্যার। বলবেন। আপনি তো আমাদের মনে হয় বিয়েরও প্রশ্ন করেছেন, যদি পার্ট বি নিয়ে আমাদের ওভারঅল সাজেশন দিতেন যে কি ধরনের প্রশ্ন আসতে পারে।
তো বাদ ফেলে দিলেন। পার্ট বি তো আমার অংশ না, প্রশ্ন করছি, মানে আপনারা এটা জানেন কেমনে? স্যার আমাদের তো এরকমই হয়, 2 পার্টের টিচার প্রশ্ন করেন পুরোটা। নন ডিপার্টমেন্টাল কোর্স, এই জন্য যদি একটু সাজেশন দিতেন ভালো। মডিউল থেকে শুরু করুন। ওকে ওকে, ঠিক আছে। স্যার আমাদের হচ্ছে স্যার ক্রাইম ডেভিলেন্স থেকে কি পড়বো, এরপরে হচ্ছে স্যার আরেকটা বিষয়, ক্রাইম ডেভিয়েন্স, জি, ইন্ডাস্ট্রিয়াল রেগুলেশন, এই যে চ্যাপ্টার, এইগুলো নিয়ে তো আপনি কিছু বলেন নাই। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন থেকে পড়তে পারেন। ধরেন ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন কিভাবে ক্যাপিটালিজম এর সাথে কানেক্টেড, এটা নিয়ে পড়তে পারেন। আর ক্রাইম এন্ড ডেভিয়েন্স পড়েন আর কি, স্লাইডে যা আছে দেখে গেলেই হবে, যা আছে আপনার একবার দেখে গেলেই হবে। আচ্ছা, আরেকজনকে জিজ্ঞাসা করতেছিলেন, বলেন। স্যার মানে ওই যে সেটের কথা এর আগে বললো, আমি ওইটা মানে জি, ওই রকমই একটা কোশ্চেন করতে চাচ্ছি যে সে হচ্ছে মানে আপনি আপনার জায়গায় থাকলে মানে যেভাবে কোশ্চেনটা করছেন স্যার, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে কোন কোন লেকচার গুলো একটা সেটের সাথে একসাথে করতে পারি, একটা আইডিয়া দিলে স্যার ভালো হতো। সাধারণত দেখা যায় যে মোটামুটি যেই মানে কোর্স যে টিচার পড়ায় তো ওই পার্টটাই মোটামুটি ম্যাক্সিমাম ক্ষেত্রে কোশ্চেন করার ক্ষেত্রে হয়তো বা হচ্ছে মডারেশন বোর্ড থেকেও প্রেফার করে স্যার, এই জন্য আর কি। ওকে, আপনাদের কিছু হচ্ছে কানেক্টেড লেকচার আছে দেখবেন, যেমন ধরেন টেকনোলজি, যেমন আমি বললাম টেকনোলজির কিছু কানেক্টেড বিষয় আছে, কিন্তু আমার মানে অধিকাংশ জায়গায় আমি আমার সেটে ধরেন 3টা প্রশ্ন থাকলে 2টা একটা স্লাইড থেকে এরকম আছে। যেমন কালচারে আমি 2টা বিষয় আহ, বলছি। সো আপনার আবার হচ্ছে কালচারের মধ্যে ফ্যামিলি একটা কানেক্টেড ইস্যু, ফ্যামিলি, সোশ্যালাইজেশন, পার্সোনালিটি। ধরেন কালচার এন্ড ফ্যামিলি, এটা হচ্ছে একটা কানেক্টেড। আবার ধরেন 1, 2 এটা অনেকটা কানেক্টেড, সোশ্যাল এলিমেন্টস, তারপর সায়েন্স এন্ড টেকনোলজি এরকম কানেক্টেড। তারপরে সাস্টেনেবল ডেভেলপমেন্ট এবং ডিপেন্ডেন্সি, এটা কানেক্টেড। হ্যাঁ, সো এরকম কয়েকটা জায়গা মোর ফোকাস করবেন আপনারা। প্রথম 2টা লেকচার, তারপরে কালচার, ফ্যামিলি, সাস্টেনেবল ডেভেলপমেন্ট, এগুলোকে মোর ফোকাস করবেন, বাকিগুলোকে দেখবেন। ঠিক আছে। আচ্ছা, আমি পার্ট বি সম্পর্কে আমি জানি না, আগেই বলি আমি জানি না যে আপনাদের কি হবে, প্রশ্ন কেমন আসবে সেটা আমি জানি না। আমি ধারণা দিতে পারি আপনাদেরকে পার্ট বি সম্পর্কে। সেটা হচ্ছে আপনারা বোধহয় ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি নিয়ে পড়ছিলেন। সো ইন্ডাস্ট্রিয়াল সোসাইটিটা আপনারা গুরুত্ব দিতে পারেন এখানে পার্ট বি তে। এবং হচ্ছে আপনাদের স্ট্রেটিফিকেশন অ্যান্ড মোবিলিটি, এরকম কোনো কিছু ছিল কিনা আমি জানি না, এটা ইন্ডাস্ট্রিয়াল সোসাইটির সাথে কানেক্টেড। তো ওভারঅল আমার প্রথম কথা হচ্ছে যে ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি যেটা, সেটা হচ্ছে আপনাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় পার্ট বির জন্য। তারপরে পোভার্টি পড়ছেন আপনারা? জি স্যার। ওকে, পোভার্টি হচ্ছে একটা ইম্পর্টেন্ট ইস্যু আপনাদের হচ্ছে পার্ট বির জন্য। পোভার্টি আপনারা পড়বেন। তারপরে থিওরি যেগুলা, আপনাদের থিওরি গুলো, সো আপনাদের থিওরি যে কটা আছে সবগুলো থিওরি ভালো করে পড়বেন পার্ট বি তে। যে কটা থিওরি আছে সে সবগুলো থিওরি, 2টা বা 3টা থিওরি আছে, সবগুলো ভালো করে পড়বেন, কারণ আপনাদের থিওরি থেকে ধরেন একটা ভালো পার্সেন্টেজ থাকবে। ঠিক আছে। সো পার্ট বি তে যেহেতু থিওরি বেশি, পার্ট বি থিওরি গুলা বেশি ফোকাস করবেন। পার্ট এ তেও থিওরি, যেটা আমি মোড অফ প্রোডাকশন এন্ড ডিপেন্ডেন্সি, আমি ক্লাসেও বলছি, এখানে 2টা থিওরি, কার্ল মার্কসের মোড অফ প্রোডাকশন এন্ড হচ্ছে ডিপেন্ডেন্সি থিওরি, এই 2টা ইম্পর্টেন্ট। আবার আপনাদের পার্ট বি তেও থিওরি গুলো খুব ইম্পর্টেন্ট। আর ফাইনাল হচ্ছে পলিসি, যেটা পপুলেশন পলিসি পার্ট বি তে, সেটা ইম্পর্টেন্ট। আমি মনে হয় আপনাদেরকে একদম স্পেসিফিক ভাবে ক্লিয়ার করতে পারছি পার্ট বি সম্পর্কে। ঠিক আছে। জি স্যার। ওকে, স্যার আপনি আপনাদের ক্যাপিটালিজম নিয়ে মনে হয় একটি প্রশ্ন বললেন যে কানেকশন, স্যার ওটা যদি আরেকবার বলতেন, আমি মিস করে গিয়েছি। আপনাদের ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বা ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি, এটা তো আমরা আমি ক্যাপিটালিজম তো অনেক লেকচারে আসছে। So আমি বলছি যে
ক্যাপিটালিজম মানে কিন্তু মানে ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন থেকে কিন্তু ক্যাপিটালিজমটা আসছে, বা ক্যাপিটালিজমের শুরুটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন দিয়ে। সো যদি আপনাদের এরকম কোনো বিষয় চলে আসে যে ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন বা ইন্ডাস্ট্রিয়াল সোসাইটির সাথে ক্যাপিটালিজমের কানেকশনটা কি, বা এটা কিভাবে একে অপরকে ইনফ্লুয়েন্স করে, এরকম কোনো বিষয় যদি আসে তাহলে আপনারা সেটা একটু মানে মাথায় রাখবেন, প্রিপারেশন নেবেন যে ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন বা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন কিভাবে ক্যাপিটালিজমকে ইনফ্লুয়েন্স করে। এটার অ্যান্সারটা আমি বলে দিই, সেটা হচ্ছে যদি এরকম কোনো প্রশ্ন আপনাদের হয় বা হতে পারে, যেহেতু আমরা এখন ক্যাপিটালিজমে আছি, সো আপনারা শুরু করবেন ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের মাধ্যমেই ক্যাপিটালিজমের শুরু, এবং ক্যাপিটালিজমের যে বৈশিষ্ট্যগুলো সেগুলো আসলে এই যে ইন্ডাস্ট্রিয়াল সোসাইটিতে এক্সিস্ট করে। সো এইভাবে আপনারা একটা কানেকশন দেখাবেন এখানে। আর আপনাদের যেহেতু মার্কস গুলো মানে 12 মার্কস, সো তার মধ্যে এরকম ভাগ ভাগ থাকবে, সো আপনারা টাইম ম্যানেজমেন্টটা করবেন যে কোন প্রশ্নের কত মার্কস এবং তার জন্য আপনার কতটুকু লিখতে হবে। এবং আপনি চেষ্টা করবেন যে আপনি জাস্ট ওইটাকে ক্লিয়ার করার, আপনার জায়গাটা ক্লিয়ার করার, তাইলেই হবে। মানে আপনি টাইম ম্যানেজমেন্ট করে জিনিসটাকে ব্যাখ্যা করবেন, এবং মানে আপনার ক্লিয়ার করলেই হবে। একটা অনেক বেশি, একটা একদমই কম, এরকম না, একটু ব্যালেন্স করার চেষ্টা করবেন। ঠিক আছে, তাইলে মনে হয় আর কারোর কোনো সমস্যা থাকার কথা না। আপনাদের জন্য আপনার শুভ। পার্টের কি তাহলে সবগুলো স্লাইডই দেখতে হবে স্যার? আমি আমি আমার জায়গাটা ক্লিয়ার করছি আপনাদেরকে, এবং আপনাদের অনেকে হয়তো বুঝতে পারার কথা, এবং ক্লাসে যেভাবে বলছি যে আমার ফোকাসটা আসলে কোন জায়গাগুলোতে বেশি। তারপরে যেহেতু মানে অন্যরাও প্রশ্ন করবে, এই জন্য আমি জাস্ট বলতেছি যে যদি সুযোগ থাকে তাহলে আপনারা সবগুলো দেখতে পারেন। বাট আমি যেমন বলছি যে এনভায়রনমেন্টটাকে, যেহেতু এটা খুবই পপুলার, বা এটাকে আমি হয়তো বেশি ফোকাস করি নাই, কিন্তু যারা মানে যারা তার কমিটিতে থাকবে তারা মনে করতে পারে যে এখান থেকে একটা প্রশ্ন আসা উচিত, তো তখন তারা একটা প্রশ্ন রাখতে পারে। হয়তো আপনি লিখতে পারবেন না পড়েও, কিন্তু যেহেতু সময় আছে, যদি সম্ভব হয়, আমি তো শুধু স্লাইড গুলো পড়তে বলতেছি আপনাদেরকে। এমন হতে পারে আপনি একদিনে বসে সবগুলো স্লাইড কভার করতে পারেন, এটা সম্ভব, সবগুলো স্লাইড আপনি কভার করতে পারেন। তো যদি সম্ভব হয় আপনার পক্ষে, তো বাকি স্লাইড গুলো আপনি দেখে গেলেন, তাহলে তো কোনো অসুবিধা নাই। ঠিক আছে, বুঝতে পারছেন? ঠিক আছে, আপনারা সময় আছে, আপনারা পড়াশোনা করেন, এবং শুভকামনা, আশা করি আপনারা ভালো করবেন। সবার জন্য শুভকামনা। স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।